ধীরেন একটু একটু করে জলে নামতেই দেখল একটু দূরেই মেয়েটা দাঁড়িয়ে আছে, জলের মধ্যে নাক পর্যন্ত ডুবিয়ে। ধীরেন আরও একটু এগোতেই বুঝতে পারল কি ভয়ানক ভুলটা সে করে ফেলেছে। মেয়েটা জল থেকে তার মুখটা বের করেছে। সেই মুখ ক্ষতবিক্ষত, চোখ দুটো বেরিয়ে এসেছে। সবথেকে ভয়ানক ব্যাপার হলো মুখটার চোয়াল দুটো ভর্তি দাঁত। সেই দাঁত হাঙরের মতো, আর চোয়াল আকর্ণ বিস্তৃত। ধীরেন শেষ চিৎকার করার সময়টুকুও পেল না প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার সময়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মৈনাক এবং আপনারা শুনছেন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়। প্রথমেই জানাই সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবারের বেশি সদস্য সংখ্যা করার জন্য। আপনারা ঠিক এমনভাবেই আমাদের পাশে থাকুন যাতে আমরা আরও দ্রুত আমাদের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারি। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের গল্প প্রথমবার শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে অন্যান্য গল্পগুলি একবার শুনে নিন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আদিম ভয় পেতে আপনি তৈরি তো? তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। লেখিকা সন্দীপা কাঞ্জিলালের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক গল্প সাপ মোচন। বৃদ্ধ তপনবাবু যখন জমিদার প্রতাপনারায়ণ রায়ের বাড়ি থেকে বেরোলেন, তখন সূর্যের পড়ন্ত আলো আকাশের বুকে শেষ আবির্কণা বুলিয়ে দিচ্ছে। বৃদ্ধ আকাশের দিকে নিজের কোটরাগত চোখ দুটো মেলে দেখলেন আকাশটা কেমন যেন আগুন রঙা, কেমন মন খারাপ জড়ানো, ঠিক বৃদ্ধের মনের মতো মেঘলা। আজও জমিদারবাবু ফিরিয়ে দিলেন। ভাগের জমিটা এবার চাষের জন্য না পেলে কেমন করে যে চলবে বাকি বছরটা বৃদ্ধ জানেন না। বাড়িতে মেয়েটার বয়সও 18 হয়ে এলো। ওর বিয়ে থার ব্যবস্থা করা উচিত। ছোট ছেলেটা স্কুলে পড়ছে। মা বাপ না থাকায় কেউ ধরে বেঁধে বিয়ে দেয়নি। তাই বাবা মায়ের অবর্তমানে নিজে যখন উদ্যোগ নেওয়ার সময় হলো, তখন বয়সের পাড়া মধ্য গগন ছাড়িয়ে গিয়েছে। তারপর প্রথম সন্তান যখন মেয়ে হলো, তখন বেশি বয়সেও আবার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বৃদ্ধ। কিন্তু এখন বুঝতে পারছেন ভুল হয়ে গেছে সবটা। জীবনের নীতি যে বড়লোকদের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, বুঝতে পারেননি তিনি। সেই গেল বছর যখন অকাল বর্ষণে নদী ছাপানো জল গোটা গ্রামে বন্যা নিয়ে এলো, জমিতে জল দাঁড়িয়ে বৃদ্ধের 1 বিঘা জমির সব ফসল নষ্ট হয়ে গেল, তখন এই জমিদার বাবুর কাছেই জমিটা বাঁধা দিয়ে টাকা নিয়ে সেই টাকায় সারা বছর কোনো রকমে চলেছিল। ইচ্ছে ছিল নিজের জমি ভাগে চাষ করে আস্তে আস্তে জমির টাকা শোধ করে দেবেন। কিন্তু জমিদার বাবুর যে গরিব মানুষটার ওই এক চিলতে জমিটার ওপরই নজর পড়েছিল, বৃদ্ধ বোঝেননি। এসব কথা ভাবতে ভাবতেই কাপড়ের খুঁটে চোখ দুটো মুছে বৃদ্ধ ধীর পায়ে এগোলেন নিজের বাড়ির দিকে। বাড়িতে পৌঁছাতেই মোক্ষদা স্বামীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, কি গা, এতক্ষণ তোমার আসার টাইম হলো? হ্যাঁ, বলি ঘরে তো কুটোটিও নেই, হাড়ি চলবে কেমন করে? তপনবাবু একটু বসেছিলেন দাওয়ায় সবেমাত্র। স্ত্রীর চিৎকারে তার এতক্ষণ ধরে রাখা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চিৎকার করে বললেন, সারাক্ষণ শুধু এদের খাওয়া আর খাওয়া। বলি আমি কি এবারে নিজেরে বেচবো? 4-4টে পেট চালাতে কতটা কষ্ট করতে হয় জানো? বাপ মায়ে বুঝলো না আমার, একা করি চলে গেল। তোমরা বুঝবে এই আশা আমি করি না। হতাশায় বৃদ্ধ কেঁদে উঠলেন। মোক্ষদা একটাও কথা না বলে উঠে এসে স্বামীর পাশে বসে
ওনার গায়ে হাত বুলিয়ে নরম গলায় বললেন, আজও জমিদার কিছু করতে পারো নাই, তাই না? বৃদ্ধের মাথা নিচু করে বসে থাকা দেখে মুখ্যদাও বুঝে নিলেন স্বামীর কষ্টটা। বৃদ্ধ আর কোনো কথা না বলে হু হু করে কাঁদতে থাকলেন। মুখ্যদাও স্বামীর কাঁধে মাথা রেখে কেঁদে ফেললেন। রাতের চাঁদ এই অসহায় দম্পতিকে যেন নিজের আলোর মায়ায় ঢেকে নিল। শুধু চাঁদ নয়, ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আরও একজন এই দৃশ্য দেখছিল আর চোখের জল মুছছিল। সে হল কমলিনী। জ্ঞান হওয়া ইস্তক সে তার বাবা মাকে কোনোদিনই সেরকম আনন্দের মুখ দেখতে দেখেনি। এখন জমিদার বাবুর নিষ্ঠুরতার কথা শুনে সে মনে মনে ভেবে ফেলল সে যাবে কথা বলতে। বাবা মায়ের বড় মেয়ে হয়ে দুশ্চিন্তা ছাড়া আর কিছুই দিয়ে উঠতে পারেনি সে। এবার অন্তত বাবার পাশে দাঁড়ানো ওর কর্তব্য। বোকা মেয়েটা জানত না ছেলে আর মেয়ের মধ্যে বিস্তর তফাৎ। ছেলেরা যেখানে সেখানে যেতে পারলেও মেয়েদের যেখানে সেখানে যেতে নেই। পরদিন সকাল সকাল কমলিনীকে অনেকেই দেখেছিল জমিদার বাড়ির দিকে যেতে নিজের ছোট ভাইটাকে নিয়ে, কিন্তু ফিরতে কেউই দেখেনি। মোক্ষদা বিকেল থেকে ঘর বার করলেও সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়েকে না দেখে কাঁদতে বসল মাথায় হাত দিয়ে। সারা দিন কাজের সন্ধানে দিক বিদিক ঘুরে তপনবাবু বাড়ি ফিরেই দেখলেন বউ দাওয়ায় বসে মাথা চাপড়াচ্ছে। আশেপাশের ঘরের মেয়ে বউরাও মোক্ষদার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। স্বামীকে দেখেই মোক্ষদা বলল, ও গো, আমার কি হলো গো? এই বলে চিৎকার করে কেঁদে উঠলেন মোক্ষদা। সারাদিন না খেয়ে থাকা তপনবাবু সব বৃত্তান্ত শুনে টলে গিয়ে বসে পড়লেন মাটিতে। পাশের বাড়ির হারু তপনবাবুকে ধরে ফেলে বলে উঠল, কমলিনে তো সকালে জমিদার বাবুর বাড়ির দিকে জাতি দেখছিলাম, তারপরে ও কোথায় গেছে তা তো জানি নে বাবু। এইসব কথার মধ্যেই হঠাৎই বাইরে বিশাল গোলযোগ শোনা গেল। একদল লোক একটা বাচ্চা ছেলেকে ধরাধরি করে নিয়ে এসে শুইয়ে দিল দাওয়ায়। মোক্ষদা যেন হামলে পড়ল ছেলেটার মুখটা দেখতে। হ্যারিকেনের আলোয় মুখটা দেখেই বাচ্চাটার বুকে ঝাঁপিয়ে পড়ে। বাবু রে, বাবু। এই বলে ডুকরে কেঁদে উঠল সে। হঠাৎই ক্ষীণ গলায় মা শুনে মোক্ষদা ছেলেকে নিজের কোলে টেনে নিয়ে কান্না জড়ানো গলায় বলল, বাবু শোন, আমার কোথায় ছিলি সারাদিন তুই? আর দিদি বা কই? দিদির কথা শুনেই সদ্য কিশোরের চোখ ফেটে বেরিয়ে এলো জল। সে কাঁদতে কাঁদতে বলে চলল এক অভাবনীয় ভয়ঙ্কর কাহিনী। সে বলল, সকালে বাবা বেরিয়ে যাওয়ার পর দিদি আমারে কইল, ভাই তুই তোর গুলতিটা সাথে নিয়ে আমার সাথে চল। আমি কইলাম, কই যাব রে দিদি? দিদি কইল, আমরা গরিব মানুষ বইলা জমিদার বাবু রোজ বাবারে ফিরাই দেন। কাল রাইতেও আমি দেখছি মা আর বাবা কেমন কইরা চোখে জল ফেলেতেছিল। আমারে আরও কইল, ভাই আমরা দুই ভাই বোন কোনোদিন বাবা মারে একটু আরাম দিতে পারি নাই। এখন যদি আমরা জমিদার বাবুরে গিয়ে কই, তাহলে যদি আমাকে দেখিয়ে ওনার মায়া হয়, আমাকে জমিয়ে ফিরিয়ে দেন, তাহলে একটু হলে বাবা মাকে শান্তি দিতে পারি। দরকার হলে তুই আর আমি গোতরে খেটে দেব, ওদের কিছু কাজ করে দেব, তাহলে উনি যদি জমি ফিরাইয়ে দেন। আমি বললাম, তা তো হইল, কিন্তু যদি আমাকে তাড়াই দেয় ছোট বাচ্চা কইয়া আর মার লাগায়, তখন কি করবি দিদি? দিদি কইল, তার জন্যই তো তোর গুলতিটা আনতে কইলুম, বেগুতিক দেখলে আমরা গুলতি সুইটা পালিয়ে আসুম। পাশের বাড়ির তাঁতি গিন্নি মুখরা সদু গালে হাত দিয়ে বলল,
বাবা গো বাবা, এইটুকু পোলামাইয়ার কত সাহস দেখো! জমিদার বাড়ি গেছে একা একা। বলি, ও মক্কদা, তুমি সারাদিন বাড়িতে কি করোটা কি হ্যাঁ বাসা? নিজের সাওয়ালদের দেখা একটু রাখতে পারো না? বলি, এইটা কোনো কথা হলো? তোমার সমস্ত মেয়ে আজ বাড়ি ফেরে নাই সারাদিন, রাই তৈল এখনো আইলো না। কি হয়েছে কে জানে বাপু? গ্রামের মোড়লের ছেলে হলধরও ছিল ওই জমায়েতে। সপ্তদোষী কমলকে তার ভারী পছন্দ ছিল। কিশোরী কমলও বাঁকা হাসি দিয়ে কটাক্ষে বুঝিয়ে দিত তারও ভালো লাগার কথা। নিজের প্রেয়সীর ব্যাপারে এসব শুনে সে আর চুপ থাকতে পারল না। সে বলে উঠল, শুধু পিসি, তোমার মুখে কিছু আটকায় না বলো? একটু চুপ থাকো দেখি। হারান রে কইতে দাও। বলো তো হারান, কি হইল তারপর? তোমার দিদি কই? হারান আবার বলতে শুরু করল, আমার ভয় করছিল, কিন্তু দিদি আমারে হাত ধইরা নিয়ে গেল জমিদার বাড়ি। ওখানে গিয়া জমিদার বাবুর কাছে দিদি সব কইল। আমাকে জমি ফেরত চাইলো। কইল গতর খাইটা সব শোধ করে দিবে জমি ঋণ। জমিদার বাবু কেমন অদ্ভুত ভাবে হাইসা আমারে কইল সইলা যাইতে। দিদি নাকি ঋণ শোধ কইরা বাইরে আইবে। আমার কথাটাও ভালো লাগলো না। আমি কইলাম আমি দিদির সাথেই থাকবো আর দিদির সাথেই বাড়ি যাব। তখনই জমিদার বাবু দুজনকে ইশারা করতেই ওরা আমারে পাঁচা কোলা কইরা বাড়ির বাইরে আয়না ফাইলা দিল। আমি ওদের দিকে গুলতি সইরা কই, আমার দিদিরে আয়না দাও, আমার দিদিরে আয়না দাও। ওরা কথা শুই না হো হো করে হাসতে লাগিল। আমি আবারও গুলতি তাক কইরা ওদের দিকে মাইলাম। ঠিক তখনই পেছন থাইকা কেউ আমার মাথায় বাড়ি মারে। তারপর আমি চোখ খুলি এই মায়ের কোলে। আমি দিদির হাত দেখি নাই। হারানের কথা শুনে উপস্থিত সকলেই মাথা নিচু করে নিল। শুধু মোক্ষদা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তপনবাবু ঠাকুর বলে মাথা চাপড়াতে থাকলেন। হলধরের দুই হাত মুঠো হয়ে গেল নিষ্ফল আক্রোশে। সে হাওয়ায় মুঠো পাকিয়ে বলে উঠল, তোমরা কি এখনো চুপ কইরাই থাকবা সব? আজ যে সর্বনাশ এই বাড়িতে হইছে, কাল এই রকম সর্বনাশ তোমাকেও বাড়িতে আইবে না? কইতে পারো এটা? ওই জমিদার প্রতাপ নারায়ণ এর আগেও আরো কত সর্বনাশ করেছে কত লোকের, তোমরা জানো না? কত মানুষের জমি ঠিক এইভাবেই ঠকাইয়া নিছে, তোমরা জানো না? আজ কেউ না সাহস করলেও আমি জামু ওই জমিদারের চোখে চোখ দিয়া জিজ্ঞাসা করুম কি করছে কমলি রে। হলধরের কথা শুনে অনেকে এগোতে চাইলেও তাদের বাড়ির লোকজন তাদের আটকে দিল। জলে থেকে কুমিরের সাথে বিবাদ করা যায় নাকি? হলধর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কেউই আসবে না বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে একাই বেরিয়ে গেল ওই অন্ধকারে। জমিদার বাড়িতে সেদিন কি হয়েছিল কেউ জানে না, কিন্তু পরের দিন সকালে যখন গ্রামের একমাত্র বড় পুকুরের জলে ভেসে থাকতে দেখা গেল হলধরের প্রাণহীন শরীরটা, তখন গ্রামের সবাই আরও গুটিয়ে গেল ভয়। বৃদ্ধ মোড়ল মশাই বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে অভিশাপ দিতে থাকলেন করুণভাবে। হাজারবার জিজ্ঞাসা করলেও কেউ উত্তর দিল না হলধর কোথায় গিয়েছিল। মোড়ল মশাই থানা পুলিশ করলেও পুলিশও কিচ্ছু করতে পারল না। রোজ রাতে খাবার খেয়ে এক খিলি পান মুখে দিয়ে নিজের অধিকৃত জমি জমার হিসেব দেখা প্রতাপ নারায়ণ রায়ের অভ্যাস। এই এত এত দলিল সম্পত্তি সব নিজের ভেবে আত্মপ্রসাদ অনুভব করে নিশ্চিন্ত মনে ঘুমাতে যাওয়া তার অনেক অনেক শখের মধ্যে একটা। সেদিন রাতে যখন জমিদার বাবু নিজের সব দলিল নিয়ে বসেছেন, দরজায় একটা টোকা পড়ল। দরজায় আওয়াজ হতেই ভুরু দুটো কুঁচকে উঠল তার। হেঁকে উঠলেন, কি ব্যাপার? কে ওখানে? বলতেই দরজা খুলে ভেতরে ঢুকে এলো সৌদামিনী, জমিদার মশাইয়ের ছোট ছেলের বউ। ঘরে ঢুকেই কিশোরী মেয়েটা কেঁদে উঠল। বাবা, আপনার ছেলে এখনো ঘরে ফেরে নাই, কোথায় গেছে জানি না। আপনি একটু দেখেন না, আপনি একটু দেখেন। মেয়েটা একদম কেঁদে উঠে পায়ে পড়ে গেল ওনার। এই পুত্রবধূটিকে প্রতাপবাবু একদম ছোট থেকে দেখেছেন, তাই এই বউটির প্রতি তার অপত্য স্নেহ বড় বেশি।
সৌদামিনীকে হাত ধরে তুলে উনি বললেন, মারে, তুই ঘরে যা। আমার ছেলেরে তো আমি চিনি, একদম কুলাঙ্গার তৈরি হয়েছে সে। যত রকমের বদ নেশা সম্ভব সবই সে করে বলে জানি। তুই ঘরে যা, ও ঠিক চলে আসবে, চিন্তা করিস না। সৌদামিনী কতটা আশ্বস্ত হলো বোঝা গেল না। তবে বাবা ঠাকুরের কথা অমান্য না করে সে ধীর পায়ে ঘরে চলে গেল। রাত তখন গভীর। ছোট কুমার প্রাসাদের একদম কোনায় নাচ ঘরে নিজের বন্ধুদের সাথে পানাহারে মত্ত। নেশার ঘোরে কারোরই আর সোজা হওয়ার ক্ষমতা নেই। হঠাৎই দরজার বাইরে শোনা গেল ঝুমঝুম শব্দ। বাকি সবাই আধা বেহুশ হয়ে পড়ে থাকলেও দলের কুখ্যাত ধীরেন তখনও সোজা হয়ে বসে। তার নেশা হলেও একদম বেহুশ অবস্থা হয়নি। এতক্ষণে ধীরেনের মনে হচ্ছিল নেশাটা ঠিক মতো জমছে না। গত পরশুর মতো যদি একটা মেয়ে পাওয়া যেত, রাতটা জমে যেত। বেশ কয়েকবার কথাটা বলেও কেউ তেমন পাত্তা দেয়নি বলে পাড়াটা একটু একটু চড়ছিলই। এখন এই নূপুরের আওয়াজে ধীরেন আর বসে থাকতে পারল না। আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলল ঘরের বাইরে। জমিদার বাড়ির এই নাচঘরটা থেকে বেরোলেই একটা শান বাঁধানো পুকুর, সেই পুকুর ঘিরে কিয়ারি করা গাছপালা। ধীরেন বাইরে বেরিয়ে একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাই তো, নেশার ঘরে কি ভুল শুনল? কেউ তো কোথাও নেই। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে শুধু বিশ্ব চরাচর। ভুল শুনেছে ভেবে ঘরের দিকে ফিরতে যেতেই আবারও ঝুমঝুম করে আওয়াজ, সাথে খিলখিল করে হাসি। ধীরেন এদিকে ওদিকে তাকাতেই দেখতে পেল পুকুর পাড়ে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। আলোর বিপরীতে দাঁড়ানোর জন্য মুখটা স্পষ্ট বোঝা না গেলেও বোঝা যাচ্ছে শরীরটা বেশ নজর কাড়া। মেয়ে মানুষের শরীরটা ভালো হলে মুখটা আবার কে দেখবে? মনে মনে ভেবে নিয়েই নোংরাভাবে হেসে উঠল ধীরেন। দুই হাত বাড়িয়ে মেয়েটার দিকে এগোতেই মেয়েটা হঠাৎই পেছন ফিরে পুকুরে ঝাঁপ দিল। ধীরেন মনে মনে ভাবল, বাহ, বিনা প্রতিবাদে যদি শিকার ধরা দেয় তাইলে মজা জমে না। শিকারে একটু খেলায় তুলতে পারলেই শিকারীর সুখ। ধীরেন একটু একটু করে জলে নামতেই দেখল একটু দূরেই মেয়েটা দাঁড়িয়ে আছে, জলের মধ্যে নাক পর্যন্ত ডুবিয়ে। ধীরেন আরও একটু এগোতেই বুঝতে পারল কি ভয়ানক ভুলটা সে করে ফেলেছে। মেয়েটা জল থেকে তার মুখটা বের করেছে। সেই মুখ ক্ষতবিক্ষত, চোখ দুটো বেরিয়ে এসেছে। সবথেকে ভয়ানক ব্যাপার হলো মুখটার চোয়াল দুটো ভর্তি দাঁত। সেই দাঁত হাঙরের মতো, আর চোয়াল আকর্ণ বিস্তৃত। ধীরেন শেষ চিৎকার করার সময়টুকুও পেল না প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার সময়। পরদিন সকালে জমিদার বাড়ির ঠিকে কাজের বউ বিমলা উঠোন ঝাড় দিতে গিয়ে দেখতে পেল পুকুরের জলে অস্বাভাবিকভাবে ভেসে রয়েছে একজন পুরুষ। পুকুরের জলটা লাল হয়ে আছে রক্তে। বিমলা একটা চিৎকার করে ঠাস করে পড়ে গেল মাটিতে। বিমলার চিৎকারে ধারে কাছে যারা ছিল সবাই উঠে এসে দেখে মৃত ধীরেনের শরীরটা তুলে নিয়ে এলো পুকুর থেকে। ধীরেনের শরীরের ওপরের অংশটা থাকলেও নিচের অংশটা খুঁজে পাওয়া গেল না কিছুতেই। মৃতদেহটার বীভৎসতা দেখে অনেকেই বমি করে ফেলল। ছোট কুমারও ছিল ওই জমায়েতে। সে সবাইকে ডেকে বলল, এত ভয় খাওয়ার কি আছে? করে কামড়টাইছে মনে হয়। আর ওই ব্যাটারে রাতের বেলা পুকুরে নামতে কে কইছিল? এই এই তোরা ওই অর্ধেক শরীরটারে নিজা সৎকার করে দিতে হবে তো নাকি? ছোট কুমারের বকা খেয়ে সবাই সরে পড়ল যে যার মতো। প্রতাপ নারায়ণ সবে নিজের খাজাঞ্চিকে নিয়ে হিসেবে বসবেন, তখনই এসে উপস্থিত হলেন তপনবাবু আর হারান। ওদের দেখে প্রতাপ নারায়ণ বললেন,
আবারও তোমরা? ওই জমি কিছুই আর করণ যাইব না, আগেই কইছি। তপনবাবু টুকরে উঠে বললেন, জমির জন্য আসি নাই, আমার কমলির জন্য আইছি। প্রতাপনারায়ণ অবাক হয়ে তাকালেন তপনের দিকে। তপন বললেন, আমার মেয়েটা এসেছিল, আপনার লাইগে তো দেখা হয়েছিল, তাই না রে হারান? হারানের দিকে তাকাতেই হারান বলল, না বাবা, ইনি তো লন। আমাকে দেখা হয়েছিল অন্য একজনের সঙ্গে। উনিও নিজের জমিদারি বলেছিলেন। প্রতাপনারায়ণ বললেন, কি হয়েছিল আমারে বলো দেখি। হারান সবটা বলতেই প্রতাপনারায়ণের চোয়াল শক্ত হয়ে গেল। উনি গর্জন করে উঠলেন, ছোট কুমারে ডাকো এখানে। কিছুক্ষণ সময়ের মধ্যেই ছোট কুমার এসে হাজির হলেন বাবার ঘরে। ওনাকে দেখেই হারান বলে উঠল, এই লোকটাই ওই দিন দিদিরে ধরে রাখছিল। আমার বাইরে ফেলা দিয়ে আইতে কইছিল। প্রতাপনারায়ণ ছেলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বললেন, কি করেছো ওনার মেয়ের লগে? হ্যাঁ, কোথায় তপনের মেয়ে? প্রকাশ নারায়ণ বলে উঠল, আমি তো চিনিই না এদের, তাইলে জানবো কি করে ও মেয়ে কোথায়? দেখো গিয়া কারোর সাথে পলাইছে হয়তো। এই কথার সাথে সাথেই গোটা ঘরটা জুড়ে যেন একটা ঠান্ডা হাওয়ার ঝড় বয়ে গেল। ওই ঝড়ে সব কাগজপত্র ওলট পালট হয়ে গেল। ওই ঝড় চলে যাওয়ার সময় বৃদ্ধ তপনবাবু শুনলেন একটা মিষ্টি গলায় অস্ফুটে কেউ যেন বাবা বলে ডেকে উঠল। তপনবাবু কান্নায় ভেঙে পড়ে বললেন, কমলি রে। এরপর মাথা চাপড়াতে থাকলেন। জমিদার প্রতাপনারায়ণ বুঝতে পারছিলেন কি হয়েছে ওই অসহায় মেয়েটার। উনি তপনবাবুকে বললেন, তোমার জমি আমি দিয়া দিতাছি, এই কথা খান তুমি আর কাউরে বইল না, কেমন? এতক্ষণ মাথা চাপড়ে কাঁদতে থাকা অসহায় বৃদ্ধ বাবা এবার উঠে দাঁড়ালেন, চোখ ভর্তি তার ঘৃণা। প্রকাশ নারায়ণের দিকে একটা আঙুল তুলে বলে উঠলেন, আমার মেয়ে ফিরে আইছে, আমি ওরে আশীর্বাদ করতেছি। ওর উপর যা যা অন্যায় হয়েছে সব শাস্তি যেন সে নিজেই দিতে পারে। জমিদার না, এই বংশ এবার শেষ হইবে। শেষের শুরু আপনি কইরে দিয়েছেন ছোট কর্তা। একটা ব্যঙ্গের হাসি হেসে প্রতাপ নারায়ণের দিকে তাকিয়ে বললেন, সন্তান শোকের থেকেই বড় শোক হয় না, এই শোক আপনিও পাইবেন। সম্পত্তি না, এত সম্পত্তিতে আপনার ঘুঘু চড়বে, দেইখা নিবেন। প্রতাপ নারায়ণ এতক্ষণ চুপ থাকলেও এবার বলে উঠলেন, তপন, এত কথা আমি শুনতেছি, শুধু তোমার দুঃখ হইছে বইলা। তার মানে তুমি আমারে যা খুশি কইতে পারো? আমার মাথা গরম কইরো না, তাইলে তোমাকে তোমার মেয়ার কাছে পৌঁছাইয়া দিতে আমার সময় লাগবে না, বুঝলে? তপনবাবু বললেন, মরারে মরার ভয় দেখাইতেছেন? আমার মেয়েরে শেষ কইরা আমারে মাইরাই দিয়েছেন আপনারা। এবারে আপনাগো পালা, আমার না। কথাগুলো বলেই চল হারান বলে ছেলের কাঁধে ভর দিয়ে বৃদ্ধ কোনো রকমে বেরিয়ে এলেন বাইরে। প্রতাপ নারায়ণের কড়া চোখের দিকে তাকিয়ে থাকা সম্ভব হল না ছোট কুমারের। সেও বেরিয়ে গেল ঘর থেকে মাথা নিচু করে। সারাদিন যেমন তেমন ভাবে কাটলেও রাতে আবারও মজলিস বসল। যথেচ্ছ পরিমাণে পানাহারের পর যখন কারোরই আর মাথা তোলার অবস্থা নেই, ঠিক তখনই শোনা গেল একটা ধূপ করে আওয়াজ। কোনো একটা ভারী জিনিস উঁচু কোনো জায়গা থেকে পড়লে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম। ছোট কুমারের মজলিসের ইয়ার রঘু সেই আওয়াজ শুনে উঠে বসল। তারপর আর কিছু শুনতে না পেয়ে আবারও শুয়ে পড়ার উপক্রম করতেই আবারও এলো আওয়াজ। তবে এবার এই ঘরের দরজার ঠিক বাইরে থেকে কেউ যেন নূপুর পায়ে হেঁটে চলেছে, এই দরজা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।
আবারও এগিয়ে আসছে দরজার কাছে। রঘু ভুলে গেল আগের দিনের ঘটনা। সে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা খুলতেই এক রাশ ঠান্ডা হাওয়া যেন ঝাঁপিয়ে পড়ল রঘুর ওপর। সেই হাওয়ায় রঘুর হাড় পর্যন্ত কেঁপে উঠল। তাড়াতাড়ি ঘরের ভেতর যাওয়ার উপক্রম করতেই রঘু দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওর থেকে কিছুটা দূরেই। তার হাত দুটো বাড়িয়ে রেখেছে রঘুর দিকে। রঘুর গাটা শিরশির করে উঠল। তবে এবার আর ভয় নয়, উত্তেজনায়। নিয়তির টানে রঘু এগিয়ে চলল ওই রহস্যময়ীর দিকে। ছোট কুমার আজ একটু সতর্কই ছিল। রঘুকে বেরোতে দেখেই সে নিজেও পিছু নিয়েছিল কি হয় দেখার জন্য। যখন ছোট কুমার গিয়ে পৌঁছালেন ওই জায়গায়, তখন দেখলেন এক ভয়ানক দৃশ্য। দেখলেন এক ভয়ঙ্কর নারী শরীর তার ততোধিক ভয়ঙ্কর চোয়াল ফাঁক করে একবারে রঘুর মাথাটা নিজের মুখে ঢুকিয়ে নিল। ঘটনার ভয়াবহতায় ছোট কুমার চিৎকার করে উঠতেই ওই ভয়ঙ্করী ছোট কুমারের দিকে তাকিয়েই এক ঝটকায় মাথাটা ছিঁড়ে নিয়ে এলো ধর থেকে। রঘুর দেহটা একটু ছটফট করেই স্থির হয়ে গেল চিরকালের মতো। এবার ওই ভয়ঙ্করী হঠাৎ করেই থপ করে মাটিতে বসে পড়ি চার হাত পায়ে দৌড়ে এলো ছোট কুমারের দিকে। এতক্ষণে যেন সম্বিত ফিরে পেল সে। কোনো রকমে পেছনে ফিরে দৌড়ে ঘরে পৌঁছেই অজ্ঞান হয়ে পড়ে গেল ছোট কুমার। পরদিন সকালে আবারও বহু মানুষ জমায়েত হলো পুকুর পাড়ে। পরপর 2 রাতের এই ঘটনায় সবাই ভয়ে কাঠ হয়ে গেছে যেন। কি এমন প্রাণী হতে পারে যে একটা জোয়ান মানুষকে একদম মাথাটা ধর থেকে আলাদা করে ফেলতে পারে? জমায়েত হওয়া মানুষেরাও বলা বলি করতে থাকলো এ কোনো মানুষের কাজ হতেই পারে না। জ্ঞান ফিরতেই ছোট কুমারও ওই জায়গায় এসে দাঁড়ালেন। মাথাহীন রঘুর শরীরটা দেখে আবারও মনে পড়ে গেল গত রাতের বিভীষিকার কথা। ছোট কুমার কেঁপে উঠলেন একটা কথা ভেবে। গতকাল রাতের ওই ভয়ঙ্করী উঠে এসেছিল পুকুরের পাড় থেকেই। পুকুর মনে পড়ে গেল, ওই পুকুরেই তো। সৌদামিনী ঘরে একাই বসেছিল। কিরকম স্বামীর সাথে বিয়ে হয়েছে ভেবেই সে চোখের জল ফেলছিল। হঠাৎই দড়াম করে দরজাটা খুলে ভেতরে ঢুকে এলো প্রকাশ নারায়ণ রায়, এ বাড়ির ছোট কুমার। ঘরে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে দেরাজ খুলে বের করল তার ছোটবেলায় গুরুদেবের দেওয়া তাবিজ। সেই ছোটবেলায় কুষ্ঠি করানোর সময় গুরুদেব বলেছিলেন ছেলের 30 বছর বয়সের আগেই একটা মোক্ষম ফাঁড়া আছে, বাঁচানো বড়ই কঠিন হবে। এই তাবিজটা পড়ে থাকতে বলেছিলেন। কিন্তু আদরের দুলাল ছোট কুমার বরাবর নিজের ইচ্ছা মতোই চলেছেন। তাই সেই তাবিজ খুলে ফেলতে খুব বেশি সময় লাগেনি। এখন বিপদকালে আবারও মনে পড়ল সেই তাবিজের কথা। কিন্তু দীর্ঘদিন পড়ে থেকে সেই তাবিজ গেছে নষ্ট হয়ে। তাবিজ হাতে ছোট কুমার বসে পড়ল বিছানায় অসহায়ভাবে। সৌদামিনী স্বামীর পাশে এসে বসে বলল, কি হয়েছে আপনার? এমন তরু লাগছে কেন আপনার? রাতেও ঘর আসেন নে, আমারে বলেন আপনার কি হয়েছে, বলেন না। অন্য সময় হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো, কিন্তু এখন সৌদামিনীর কথায় ছোট কুমার ভেঙে পড়ল। 2 হাতে মুখ ঢেকে বলল, ও কাউরে ছাড়বে না, সবাইরে শেষ কইরা দিবে, ও কাউরে ছাড়বে না। সৌদামিনী জিজ্ঞাসা করল, আপনি কার কথা বলছেন? কে ছাড়বে না? ছোট কুমার হাতের পাতায় চোখ মুছে অস্ফুটে বলল, কমলিনী, ও আমাদের কাউরে ছাড়বে না, ওর লগেই নিয়ে যাবে। কথাটা বলার সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন বয়ে গেল ঘরটার মধ্যে দিয়ে। সৌদামিনী স্পষ্ট শুনতে পেল কেউ যেন গর্জন করে উঠল ওই বাতাসের মধ্যে থেকে। ছোট কুমার আতঙ্কে দিশেহারা হয়ে সৌদামিনীকে জাপটে ধরল। সৌদামিনীও ভয়ে সাদা হয়ে গেল।
জমিদার বাড়িতে রীতিমতো শোরগোল পড়ে গেল। কোনো কাজের লোক আর থাকতে চাইছে না এই বাড়িতে। দিনের বেলাতেও নাকি পুকুরের ধারে কাছে যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ বেরোচ্ছে। সব থেকে বড় কথা, এত বড় পুকুরটা জল হয়ে গেছে সম্পূর্ণ কালো। জমিদার প্রতাপ নারায়ণ যেন এই দুদিনেই শুকিয়ে গেছেন অনেকটাই। আজ অনেক বছর পর তার স্ত্রীর কথা মনে পড়ল। উনি সবসময় অসৎ পথে চলতে বাধা দিতেন। পরের জিনিস জোর করে নিয়ে ভোগ করলে, গরিবের মনে কষ্ট দিলে তাদের অভিশাপে কোনো দিন ভালো হয় না, এই কথা বলতেন। প্রতাপ নারায়ণের মনে পড়ল ওই সতীসাধ্যী স্ত্রীর গায়ে পর্যন্ত হাত তুলেছিলেন তিনি। এইসব কথার প্রেক্ষিতে এইসব পাপেই হয়তো এতদিনের সাজানো সংসার ধ্বংস হতে বসেছে। অনুশোচনায় বৃদ্ধের চোখের জল বাঁধ মানল না। হঠাৎই পেছন থেকে বাবা বলে ডেকে ভেতরে এলো সৌদামিনী। সে প্রচণ্ড অবাক হয়েছে এই সব ঘটনা দেখে। সে ভেবেই পাচ্ছে না কি হচ্ছে এসব। প্রতাপ নারায়ণের কাছে এসে বৃদ্ধ মানুষটাকে কাঁদতে দেখে সৌদামিনী বলল, বাবা ঠাকুর, কি হয়েছে আপনার? এই বলে ওনার সামনে মাটিতে বসে পড়ল ওনার পায়ে হাত দিয়ে। প্রতাপ নারায়ণ বললেন, মারে, এই মহল পাপে ভর্তি হয়ে গেছে। পাপের ঘড়া পূর্ণ হলে ভগবান ইঙ্গিত দেন। এই সব সেই ইঙ্গিতই রে মা। আমার বড় ছেলেটা বড় ভালো ছিল, জানিস? সৌদামিনী বলল, ভাসুর ঠাকুর কোথায় আছেন বাবা? প্রতাপ নারায়ণ বললেন, প্রতুল আমার বড় ছেলে বিদেশে সইলা গেছে আমাদের উপর রাগ করে। ও পড়ালেখায় ভালো ছিল, ওর মায়ের মতো ছিল। আমার মতো অসৎ পথে চলা পছন্দ ছিল না ওর। মায়েরে বড় ভালোবাসত ছেলেটা। আজ থেকে 10 বছর আগে যখন তোমার শাউরি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মারা গেলেন, তখন বড় খোকা ভাবলো আমি ফেইলা দিছি মনোরমারে। সে সেই যে চুপ করলো, আর কথা বলল না আমার লগে। তলে তলে ব্যবস্থা কইরা চলে গেল বিদেশে। ওই যাইতাছে কইল না, বাপে ছেলেরে ত্যায্য পুত্র করে। কিন্তু আমার বড় খোকা আমারে ত্যায্য কইরা গেছে রে মা, আমারে ত্যায্য কইরা গেছে। এখন আমার ভাগ্য লক্ষ্মীও আমারে সাড়ি যাইতাছে। বুঝছি বুঝছি। বৃদ্ধ প্রতাপ নারায়ণের বুক ভেসে গেল চোখের জলে। সৌদামিনী বলল, কিন্তু বাবা ঠাকুর, আপনি এতদিন পর হঠাৎ এখন কেন? প্রতাপ নারায়ণ বললেন, ভাবছোস এতদিনের পর কেন বড় খোকার কথা কইতাছি? তাই তো, এখন যদি সে থাকতো বড় বল ভরসা পাইতাম রে মা। যে অভিশাপ ঢুকছে এই বাড়িতে, তার লগে লড়াই করুম কেমনে, সেটাই ভাবতাছি। সৌদামিনী ভুরু কুঁচকে অন্যমনস্ক হয়ে বলে উঠল, আমাগো বাড়ির গুরুদেবরে ডাকি বাবা ঠাকুর। উনি টিকালজ্ঞ, উনি নিশ্চয়ই কিছু করবেন, কিছু তো করবেনই। প্রতাপ নারায়ণ বলে উঠলেন, আমাদের গুরুদেব তো মনসত্ব প্রাপ্তি করেছেন, তাই এই কথা মাথায় আসে নাই রে মা। তুমি যা পারো করো। হঠাৎই শোরগোল শোনা গেল বাইরে। সৌদামিনী আর প্রতাপ নারায়ণ দৌড়ে বেরোলেন ঘর থেকে। আওয়াজটা আসছে ছোট কুমারের ঘর থেকে। দুজনেই দৌড়ালো ওই ঘরের দিকে। ছোট কুমারের ঘরে একটা ছোটখাটো ভিড় জমেছে। সৌদামিনী সবাইকে সরিয়ে ঢুকতেই দেখল ছোট কুমার মাটিতে পড়ে আছেন। মাথা থেকে একটা রক্তের ধারা গড়িয়ে যাচ্ছে খাটের নিচে। সৌদামিনী জোরে একটা চিৎকার করে গিয়ে বসল স্বামীর কাছে। ডাক্তার ডাকা হলো।
প্রাথমিক শুশ্রূষার পর জ্ঞান ফিরলে ছোট কুমার জানালেন, ঘরে শুয়াইছিলাম, হঠাৎই একখান অদ্ভুত আওয়াজ পেতে আমি ঘরের জানলায় গিয়া দাঁড়াইয়া দেখবার চেষ্টা করি কি হইতাছে। হঠাৎই পুকুরের দিকে নজর পড়তেই দেখতে পাই কালো কুচকুচে জলে যেন একখান আলোড়ন হইতাছে। হঠাৎই ওই কালো জলে ভেসে উঠল একখান ফ্যাকাশে মুখ। সেই মুখ সোজা আকাশের দিকে মুখ কইরা আছে। একটা মানুষ জলে নামলে গোটা শরীরটা না ভাসাইয়া শুধু মুখটা উপর দিকে ভাসাইয়া রাখে কি করে? ভাবতেই ভাবতেই আমার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল। হঠাৎই দেখি ওই মুখখান যেন আমার দিকেই তাকাইয়া আছে। একটু মনটা অন্যদিকে যাইতেই হঠাৎ দেখি আমার এই ঘরের জানলায় অজস্র কালো ধোঁয়ার মধ্যে ওই মুখখান ভাইসা আছে। সেই ভয়ঙ্কর মুখখান। ও ছোট কুমার 2 হাত দিয়ে মুখ চেপে ধরলেন। প্রতাপ নারায়ণ কঠিন গলায় বললেন, আমার রক্ত তুমি, তোমার মধ্যেই পাপ থাকবে এ স্বাভাবিক, কিন্তু তুমি যা করছ এটা শুধু পাপ নয়, মহাপাপ। ওই মেয়ের কোনো দোষ ছিল না, তাও তুমি ওরে শেষ করছো। শুধু প্রাণী নাও নাই, মানও নিছো। আমার এত বয়স হইছে, তাও এই পৃথিবী সাইরা যাইতে চাই না। সেখানে ওই বাচ্চা মেয়াটা, ওর তো কোনো শখ, কোনো আহ্লাদি পূরণ হইল না। তুমি ভাইবা দেখছো কত কষ্ট হইছে ওর? আমি জানি না তোমারে বাঁচাইব কেমন কইরা। ওই মেয়া তোমারে আদৌ ছাড়বে কিনা। কথাটা বলতেই ছোট কুমার হাউ হাউ করে কেঁদে উঠল। সৌদামিনী বলল, বাবা ঠাউর, চেষ্টা না করে হাল আমি সারুম না। আমি আজই বাপের বাড়ি যামু, গুরুদেবরে নিয়াই আইব। আজ রাতটা শুধু আপনারা সাবধানে থাকবেন, কাল আমি গুরুদেবরে নিয়ে আইব। ছোট কুমার বলে উঠলেন, শুধু শুধু আমারেও নিয়ে যাও, আমি একা থাকতে পারুম না। সৌদামিনী বলল, বেশ, চলো তাইলে। ছোট কুমার বাড়ির গেট দিয়ে বেরোতে যেতেই বাড়ির একটা চাঙর খসে পড়ল ওনার পায়ের ওপর। মুহূর্তের মধ্যে একটা পায়ের পাতা থেঁতলে গেল। কুমার ব্যথায় কাতরে উঠলেন। আবারও একটা হাওয়া উঠল। সেই হাওয়ায় কার একটা হাসি যেন দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরতে লাগল। সৌদামিনী বুঝল ছোট কুমারকে বেরোতে দেবে না সেই প্রেত। সৌদামিনী অন্যান্য মানুষের সাহায্যে ছোট কুমারকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সবাইকে ডেকে বলল, আমি না গেলে হইবে না, কিন্তু তোমরা তোমাগো কুমারের দিকে নজর রাখো। রাতে ওরে একা থাকতে দেবে না, কেউ থেইকো ওর সাথে। আমি চইলা আসুম যত তাড়াতাড়ি সম্ভব। ঘুমন্ত স্বামীর মাথায় হাত বুলিয়ে সৌদামিনী বেরিয়ে গেল নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে। ছোট কুমারের যখন চোখ খুলল তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। চারিদিকে যেন শ্মশানের নিস্তব্ধতা। কেমন একটা হিমশীতল স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে ঘরটা। গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ায় ছোট কুমার গলা তুলে হাঁক দিলেন, ওরে ওরে, কে আসোস? আমার একটু জল দিয়া জানা বাবা। বলার অনেকক্ষণ পরেও কেউ না আসায় ছোট কুমার আবারও একটু উঠে বসতে যেতেই দেখলেন দরজায় একজন নারী শরীর এসে দাঁড়িয়েছে। তার গলা পর্যন্ত ঘোমটা টানা, পায়ের গোছ পর্যন্ত শাড়ি পরা এই নারীকে আগে কখনো দেখেছে বলে মনে পড়ল না কুমারের। ওই নারী এবার এগোতে শুরু করল, পায়ের মলে ছমছম আওয়াজ তুলে। এই আওয়াজ কোথায় শুনেছে মনে করতে গিয়েই মনে পড়ল ওই মেয়েটা, ওই কমলিনী নামের মেয়েটার পায়ে ছিল মল। সেই রাতে যখন মেয়েটা বাধা দেওয়ার চেষ্টা করছিল তখন ওর পায়ের মল জোড়া ছমছম করে বাজছিল। ধীরেন তখন বিরক্ত হয়ে মেয়েটার পা থেকে টেনে ছিঁড়ে নিয়েছিল মল দুটো।
মেয়েটার রক্ত তখন টুপটাপ করে ঝরে পড়ছিল মল দুটো থেকে। ওরা উল্লাসে ফেটে পড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল কিশোরীর মল দুটো। সবটা মনে পড়ায় ছোট কুমারের চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। হাতের পিঠে চোখ দুটো মুছে ভালো করে তাকাতেই ছোট কুমার দেখলেন ঘরে কেউ নেই। প্রচণ্ড ভয়ে অনেক কষ্টে মেঝেতে পা দিয়েই পিছলে গেলেন কিছুতে পা পড়ে। তাকিয়ে দেখতেই ঘাড়ের লোমগুলো একটা একটা করে দাঁড়িয়ে গেল তার। মেঝেতে রক্ত দিয়ে লেখা আছে, আজ কার পালা। ছোট কুমার দুহাতে চোখ চেপে ধরে চিৎকার করে উঠলেন। ছোট কুমারের চিৎকারে চারিদিক থেকে সবাই ছুটে এলো। ধরাধরি করে বিছানায় শুইয়ে নায়েব মশাই বললেন, বাবা, আমি কোনোদিনও কিছু বলি নাই, কিন্তু আজ বলতাছি, আপনি সব জোর কইরা আদায় করা জমি জিরেত ফেরত দিয়া দেন। যা যা ভুল করছেন সে সবের প্রায়শ্চিত্ত করুন, তাইলে যদি সব ঠিক হয়। মনে রাখেন, প্রাণের চাইতে বড় কিছু হয় না। ছোট কুমার বলে উঠলেন, আমার কোনো আপত্তি নাই, যা করতে হয় করেন, আমি বাঁচতে চাই। নায়েব মশাই বললেন, আমি দেখছি কি করণ যায়। ছোট কুমারের ঘর থেকে সবাই বেরিয়ে যেতেই ঘরে ঢুকল কালু আর হারু। এরা দুজনই টিকে আছে ওই ঘটনার পর। ছোট কুমার ওদের দেখেই বললেন, এই তো খুব ভালো হয়েছে তোরা আইসিস। আজ রাতটা আমরা এই ঘরে একসাথে কাটাই দিব, তাইলে ওই আসবো না আর ওই মাইয়া। হ্যাঁ। হারু বলল, ঘরে টিকতে পারতাছি না ভাই, আমরা তো এই বাড়ি থেকে যাইতেই পারি নাই, যাইতে গেলেই আমাকে আটকাইতাছে কেউ। ছোট কুমার চোখ বড় করে বললেন, তোরা বাড়ি যাসই নাই? হারু বলল, না, অনেক চেষ্টা করছি, তাও বাইরাইতেই পারি নাই ভাই। আমরা পায়ে পড়ি, আমাকে বাসা। এইবার বাইসা গেলে আর কোনো দিন কোনো মেয়ার দিকে তাকাইয়াও দেখবো না। হারু আর কালু কেঁদে ফেলল। আস্তে আস্তে রাত বাড়তে থাকল। খাওয়া দাওয়া মিটিয়ে সবাই সতর্ক হয়ে রইল, কি হয়। রাত বাড়তে থাকল। যারা জেগেছিল তারাও ঢুলতে লাগলো ঘুমে। হঠাৎই গোটা জমিদার বাড়ির ওপর দিয়ে একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। ডেকে উঠল কোনো কাল পেঁচা। সাথে সাথেই ছোট কুমারের ঘরের দরজাটা ঠাস করে খুলে গেল। ঘরের তিনজনই সিঁটিয়ে গেল ভয়। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎই দেখা গেল ঘরের ভেতর ছমছম আওয়াজ তুলে ঘুরে বেড়াচ্ছে দুটো পা। শুধু পা দুটোই দেখা যাচ্ছে, কোনো শরীরের সাথে সংলগ্ন নেই পা দুটো। ভয়ে তিনজন একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। সাথে সাথেই গোটা জমিদার বাড়ি কেঁপে উঠল ভয়ানক এক হাসিতে। সেই হাসির আওয়াজে গোটা বাড়ির সব লোকজন কেঁপে উঠল। বেশ কিছুক্ষণ কিছু না হওয়ায় ছোট কুমার মুখ তুলে তাকাতেই দেখলেন একটা অদ্ভুত অবয়ব উঠে এসেছে খাটের ওপর। দীর্ঘদিন জলে ডুবিয়ে রাখলে যেমন হয়, এই অবয়বের চামড়া সেরকমই। সারা শরীর ক্ষতবিক্ষত, চোখ দুটো অস্বাভাবিকভাবে বেরিয়ে এসেছে, গাল দুটো কান পর্যন্ত চেরা, সেই চোয়ালে সাজানো সারি সারি হাঙরের মতো দাঁত। ছোট কুমার ভয়ে কেঁদে ফেলে বলল, ভুল হইয়া গেছে, আমাকে ক্ষমা করো, আমরা বুঝি না। কথা শেষ না করতে দিয়েই ভেসে এলো চাপা গর্জন। বুঝিস নাই? কি বুঝিস নাই? গ্রামের সকলের জমি ঠকায় নিয়ে নেওয়া আর মায়াগো সম্মান নেওয়া একই না? আমারে আমার সাথে জীবন ছাড়তে হয়েছে তোদের মতো নারী লোভী শয়তানগো জন্য।
আমার শরীরটা এখনো পস্তাছে ওই পুকুরের নিচে। কি দোষ করেছিলাম রে? হ্যাঁ, যে শর্টকাট কইলো না আমার, কইতে পারস তোরা? যেমন আমারে খুন করছস তোরা, তগো গোটা শরীরে আমি শর্টকাট হইতে দিব না, মুক্তি হইব না তগো। আমারই মতো তোরা আজীবন কষ্ট পাবি, আজীবন। এই কথা বলার পরই ভয়ানক অট্টহাসিতে ফেটে পড়ল জমিদার বাড়ি। সবাই নিজের নিজের ঘরে কাঁপতে কাঁপতে শুনতে পেল ভয়াবহ হাহাকার। 3 জন প্রাপ্তবয়স্ক পুরুষের আর্তনাদে ভরে গেল চারিদিক। ভোর হওয়ার একটু আগেই সব অস্বাভাবিক চুপ হয়ে গেল। সকাল হতেই সবাই ছুটে ছোট কুমারের ঘরে এসে দেখে কালু আর হারুর মুন্ডহীন শরীর পড়ে আছে মেঝেতে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। ছোট কুমারকে কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রতাপনারায়ণ সব শুনে মাথা চাপড়াতে চাপড়াতে এদিকে ওদিকে খুঁজতে থাকলেন ছোট ছেলেকে। বেলা বাড়তেই সৌদামিনী ফিরে এলো একজন রক্তাম্বর দীর্ঘদেহী সাধুকে নিয়ে। তার সঙ্গে আছেন আর একজন কম বয়সী সাধু। ঘরে এসেই বাবা ঠাকুরকে ওইভাবে উদ্ভ্রান্তের মতো মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে সৌদামিনী ধপ করে বসে পড়ল মাটিতে। ও ও কোথায় বাবা? ওরে ওরে দেখতাছি না কেন? আপনি আপনি এভাবে এভাবে বসে আছেন কেন বাবা? ও কোথায়? বলে প্রতাপ নারায়ণের পা দুটো চেপে ধরল সে। প্রতাপ নারায়ণ কোনো কথাই বলতে পারলেন না। চোখের জলে ভেসে গেল তার বুক। গুরুদেব বললেন, আমাকে দেখিয়ে দাও সেই পুকুর। তার আগে নিয়ে আস ওই হতভাগিনীর বাপ মাকে। বড় কষ্ট পেয়েছে বেচারি। মা বাপকে শেষ চোখের দেখাও দেখতে পারেনি সে। যতক্ষণে তপনবাবু আর তার পরিবারকে ডেকে আনা হলো, ততক্ষণে গুরুদেব পুকুরের পাশে একটা যজ্ঞস্থল তৈরি করে ফেলেছেন নিজের সহায়কের সাহায্যে। সবাই ওইখানে জড়ো হলে গুরুদেবের নির্দেশে পুকুরে জাল ফেলা হলো। প্রথম 2 বার কিছু না হলেও 3 বারের বার পুকুরে জাল ফেলতেই উঠে এলো একটা পচা গলা মৃতদেহ। সবথেকে অবাক কাণ্ড, সেই পচা গলা মৃতদেহ তার 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে ছোট কুমারের প্রাণহীন শরীরকে। স্বামীকে ওই অবস্থায় দেখে সৌদামিনী জ্ঞান হারালো। গুরুদেব ওই মৃতদেহ দুটিকে সামনে রেখে শুরু করলেন মন্ত্রোচ্চারণ। মন্ত্রোচ্চারণের মাঝে মাঝে আগুনে দিতে থাকলেন আহুতি। যজ্ঞ একদম শেষের সময় হঠাৎই প্রবল ঝড় উঠল। যজ্ঞের আগুন জ্বালিয়ে রাখাটাই কষ্টকর হয়ে উঠল। গুরুদেব কোনো দিকে না তাকিয়ে মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলেন। শুরু করলেন শান্তি মন্ত্র। ওং ভদ্রং কর্ণেভিং শ্রেণুয়াং দেবা ভদ্রং পশ্যমাক্ষবীর্যযাত্রা স্থিরৈ অঙ্গৈ তুষ্টু বংশ তনু হবি বশ্যেম দেবহিতং যৎ আয়ু। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নষ্টাক্ষ অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির্ধ ধাতু। ওং শান্তি শান্তি শান্তি। আস্তে আস্তে প্রকৃতি শান্ত হয়ে এলো। ধুলো ধোঁয়া সরলে দেখা গেল এক স্বচ্ছ দেহ। তপনবাবু দেখেই মারে বলে কেঁদে উঠলেন। মোক্ষদা আর হারানো কেঁদে উঠল হাউ হাউ করে। কমলিনীর গলা ভেসে এলো অনেক দূর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আমার মুক্তি দেওয়ার লগে। বাবা তোমরা খুব ভালো থাকো।
ভাইটারে খুব পড়ালেখা শেখাইও, ও যেন বড় হইয়া সবাইরে সম্মান করতে শেখে। মেয়েরাও তো মানুষ, হগো কষ্ট হয় এটা যেন বোঝে। বাবা, জ্ঞান হওয়া স্তক তোমারে কখনো সুখ পাইতে দেয় নাই। তোমার দেওয়া অভিশাপ পূরণ করছি বাবা, এই জমিদার বংশ এখানেই শেষ। তুমি খুশি তো বাবা? বৃদ্ধ তপনবাবু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, মারে, সন্তান পৃথিবীতে আইসাই বাপ মায়ের যোগদান দেয়, এই আর কেউ কোনো দিন দিতে পারে না রে। তুই তো আমার লক্ষ্মী মেয়ে রে। খুব ভালো থাকিস মা গো। নতুন জন্ম যেন তোর খুব ভালো ঘরে হয়, কখনো কোনো কষ্ট না পেতে হয়, এই আশীর্বাদ করি। বাবা মেয়ের এই কথোপকথনের মাঝেই গুরুদেব মৃতদেহগুলোতে শান্তির জল ছেটাতে শুরু করতেই কমলিনীর স্বচ্ছ শরীর আবছা হতে হতে মিলিয়ে গেল। গুরুদেব বললেন সব মৃতদেহগুলোকে যথাবিধি সৎকার করতে। প্রতাপনারায়ণ বসেছিলেন নিজের ঘরে সেই একইভাবে। যুবক সাধু এসে ওনার পায়ের কাছে বসে বললেন, বাবা। বৃদ্ধের কোনো ভাবান্তর না হতে ওনার গায়ে হাত দিতেই বুঝলেন উনি এত শোক সহ্য করতে পারেননি। রওনা দিয়েছেন অমৃত লোকে। সাধুর চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। সারা জীবন যে মানুষটাকে ঘেন্না করেই কেটে গেল, আজ সে চলে যাওয়ায় খুব আফসোস হচ্ছে। কেন একবার জড়িয়ে ধরে সাহস দিতে পারলেন না? সবাইকে সঠিকভাবে সৎকার করে যুবক সাধু প্রতুল নারায়ণ নায়েব মশাইকে ডেকে বললেন, আমি সংসার ত্যাগ করেছি, ভাই বাবা কেউ নেই, জমিদার বংশ শেষ। যা যা দলিল দস্তাবেজ আছে আপনি যার যার জিনিস তাদেরকে ফিরিয়ে দিন। নায়েব বললেন, আর এই বাড়ি? প্রতুল নারায়ণ বললেন, এই বাড়ি আপনারা যা ভালো বোঝেন করুন। পড়ন্ত বিকেলে প্রতুল নারায়ণ আর গুরুদেব সৌদামিনীকে নিয়ে বেরিয়ে এলেন জমিদার বাড়ি থেকে। সৌদামিনীকে ওর বাড়িতে রেখে ওনারা রওনা দেবেন নিজেদের আশ্রমের উদ্দেশ্যে। জমিদার বাড়ি পড়ে রইল কিছু অতৃপ্ত আত্মাদের হাহাকারে আচ্ছন্ন হয়ে। শুনছিলেন লেখিকা সন্দীপা কাঞ্জিলালের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প সাপ মোচন। গল্পের সূত্রধর আমি মৈনাক। গল্প পাঠে দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে তনয়, রুদ্রনীল, তমাল, অতনু, দীপঙ্কর, সুপর্ণ, অমিত, মৌসুমী, দিগন্ত, বর্ণালী, অনু ও প্রদ্যুৎ। প্রচ্ছদ, শব্দ সংযোজন এবং আবহে তরঙ্গ স্টুডিও। পরিচালনা ও পরিবেশনায় টিম প্রেত চরিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শীঘ্রই ফিরছি আরও এক গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়।